দুজন মানুষ যখন একে অপরকে বোঝে, একে অপরকে ভরসা করে, এমনকি একে অপরের মতামতকে যখন তারা সম্মান করে, তখন যে যতই খারাপ করুক না কেন, তাদের একতাকে কেউ ভাঙতে পারবে না, তাদের কেউ আলাদা করতে পারবে না। আল্লাহ মালিক। ভীমা, এটা আমি তুলেছিলাম আর তুই এটা ভেঙে দিলি। আমি ভাঙিনি, তুই ভেঙেছিস। আর এটা তো আমার ছিল, তুই মিথ্যে কথা বলছিস। না, তুই একটা চোর। আমার জিনিস নিয়ে নিজের বলছিস। তোর সঙ্গে আমি আর কোনোদিন খেলবো না। আচ্ছা, তাহলে আমিও খেলবো না তোর সাথে। আজ থেকে তুই আমার বন্ধু নস। আরে আরে, তোমরা দুজন বোকার মতো ঝগড়া করছো কেন? জিপ্রি, তুই মাঝখানে কথা বলিস না। এটা আমাদের দুজনের ব্যাপার। আরি তো আরি, তুই খেলবি না তো কি? আমি আমার বন্ধুদের সঙ্গে খেলবো। হ্যাঁ ঠিক আছে, থাক তুই বন্ধুদের সাথে। আমার কাছেও আমার বন্ধুরা আছে। আর হ্যাঁ, আমাদের সাথে আর কথা বলবি না তোরা কখনো। হ্যাঁ, যা বলবো না কথা। চল সবাই, খেলবো না ওদের সঙ্গে। চল। কি হলো সাহেব? নন্দলাল, আমার বাবা বলতেন যে মানুষকে যদি বুঝতে চাও তাহলে প্রথমে তাদের বাচ্চাদেরকে বোঝো। তাদের বাচ্চাদের ব্যবহার, আচার বিচার সেটা ভালো করে দেখবে, কড়া নজর রাখো তাদের উপর। আমার বাবার বলা ওই কথাগুলো আজ আমি বুঝতে পারছি। ক্ষমা করবেন সাহেব, কিন্তু আমি তো এখনো বুঝে উঠতে পারলাম না। নন্দলাল, তুমি বোকা, কিন্তু তাও একটু চেষ্টা করে দেখো। এই বাচ্চারা আজ আমার একটা জিনিস বুঝিয়ে গেল যে মানুষজনকে এমন কোনো বিশেষ জিনিস, দামি জিনিস যেটা তাদের নাগালের বাইরে, সেটা দিয়ে দাও, তাহলে তারা খুব খুশি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওই বিশেষ জিনিসটার উপর নিজের ব্যক্তিগত অধিকার বোধ জন্মে যায়। আর তারপর আস্তে আস্তে ওই বিশেষ জিনিসটা পাওয়ার জন্য তার লালসা ক্রমশ বাড়তে থাকে। আর খুব শীঘ্রই সেই লালসা লোভে পরিবর্তিত হয়। আর একবার যখন তার মনে লোভ এসে যায়, তারপর একে অন্যের প্রতি ঈর্ষা করতে শুরু করে, প্রতিস্পর্ধী হয়ে ওঠে। যখন একবার এই ভাবনা মনে এসে পড়ে, তখন একে অন্যকে শত্রুপক্ষ ভেবে নিয়ে লড়াই শুরু করে দেয়। নন্দলাল, আমি এই সম্পর্কের সূত্রকে যতটা মজবুত বলে ভাবতাম, সেটা এতটাও মজবুত নয়। একটু জোর লাগালে ছিঁড়তেও পারে। ওই সাঁই এই গ্রামবাসীদের শ্রদ্ধা আর ধৈর্যের পাঠ পড়ায়। পড়াক, যত ইচ্ছে তত পড়াক। কিন্তু আজ আমি এটা বুঝতে পেরেছি, যদি আমি এদের সামনে এক টুকরো ফেলি, এরা ওই পাঠ শিক্ষা ভুলে যাবে আর ওই টুকরোর পেছনে দৌড়তে থাকবে, প্রতিস্পর্ধী হয়ে উঠবে। সবার পক্ষে সাঁইয়ের ওই পাঠের থেকে শিক্ষা নেওয়া মুশকিলের। আর এদের এই মুশকিল দিয়েই আমি আমার রাস্তা পরিষ্কার করব। পালকটা কত সুন্দর ছিল,
এখন দেখো এদের টানাটানিতে পালকটার কি অবস্থা হয়েছে। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভগবানের অশেষ কৃপা যে আপনি ফিরে এসেছেন সাই। আপনার মুখ থেকে ভিক্ষা দাও শুনে মনে অনেক শান্তি পেলাম, আর নিশ্চিন্ত হলাম যে শিরডিতে শান্তি ফিরে এসেছে। প্রভুরাম মঙ্গল করুন। শেঠজি, শেঠজি, দয়া করে আমাকে কাজে রাখুন। তুই আবার আমার এসেছিস? ভীষণ কাজের প্রয়োজন। তুই যতই কাঁদিস না কেন, আমি তোকে আর কাজে রাখবো না। যা বেরো। না শেঠজি, আপনি যত ইচ্ছে বকা দিন, যা ইচ্ছে তাই বলুন, কিন্তু আমাকে একটা কাজ দিন। আমার কাজের ভীষণ প্রয়োজন। আমি বললাম না আমাকে বিরক্ত করিস না। কাজ দেওয়া তো দূরে থাক, আমি তোর মুখও দেখতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। না শেঠজি, শেঠজি, আমার অবস্থা ভীষণ খারাপ। কাজ না থাকার জন্য খেতেও পাচ্ছি না, আর জীবনও চলছে না। চল যা এখান থেকে। আজ আমি আসলামের পছন্দ অনুযায়ী সব খাবার বানাবো। বাবা আসলাম, স্বাধীন অবস্থায় যত মজা করার করে নাও, কারণ বিয়ে হতে আর কয়েক মাসই বাকি। তারপর আর এইভাবে নিশ্চিন্তে বসে থাকার সুযোগ পাবে না। কি ভাইজান, আমি ঠিক বললাম তো? আরে বাবা, আমায় এভাবে কেন দেখছিস তুই? তোর চাচা একদম ঠিকই বলেছে। এখন তুই বল, কখনো তুই কি আমাকে বাড়িতে শান্তিতে বসে থাকতে দেখেছিস? তোর আম্মি জান কখনো আমাকে নিশ্চিন্তে শ্বাস নিতে দেয়? আর আমি সারাক্ষণ ওর সেবায় ব্যস্ত থাকি, যাতে ও রেগে না যায়। কেন মজা করছো আমার ছেলেকে নিয়ে? হ্যাঁ, আর তোমরা দুজন এমন করে বলছো যেন আমরা অনেক সময় পাই। এখানে বসে গল্প কারা করছে? আমরা? একদম ঠিক বলেছো তুমি। আসলাম বাবা, তুই ওনাদের কথায় একদম কান দিস না। বিয়ের পরে তুই খুব আনন্দে আর শান্তিতে থাকবি। বিয়ের পরে কিছু দায়িত্ব বেড়ে যায় ঠিকই, কিন্তু তা পালন করার জন্য, সুখ দুঃখ ভাগ করার জন্য একজন সঙ্গীও পাওয়া যায়। আর এই সঙ্গীর সঙ্গ খুব মূল্যবান হয় বাবা। আচ্ছা শোন, আমি আর তোর চাচি তোর পছন্দের খাবার বানাচ্ছি। তুই যা বাজারে গিয়ে বিরিয়ানির মশলা কিনে নিয়ে আয়। হ্যাঁ আসলাম, এখন এইসবের অভ্যেস করে নে। বিয়ের পর তোকেও এইসব শুনতে হবে যে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, বাড়িতে এটা নেই, ওটা নেই। যা নিয়ে আয়। ভাইজান, এটা আমাদের বংশের প্রথম বিয়ে, আর আমরা এতে কোনো খামতি রাখবো না। হ্যাঁ সালিম মিয়া, ঠিকই বলছো। আসলে এই ব্যাপারেই আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। বলুন না। দেখো, আজকাল আমার চাষবাসের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমি এটাই ভাবছিলাম যদি তোমার থেকে সামান্য কিছু অর্থ সাহায্য পাওয়া যেত। এখন আবার আসলামেরও বিয়ে হতে চলেছে, তার জন্য আলাদা একটা ঘর তৈরি করতে হবে, তার উপর বিয়ের খরচা। আমি এটাই ভাবছিলাম যদি তোমার থেকে
এই নিন ভাইজান, আমার কাছে এখন এইটুকুই আছে। এখন গরমকাল বলে আমার ব্যবসাতেও মন্দা চলছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, এখনো 2 মাস বাকি আছে, আর এই 2 মাসে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সবকিছু ঠিক হবে। আপনি এটা একদম ভাববেন না যে আপনি একা, সবকিছু আপনাকেই করতে হবে। আসলাম যেমন আপনার ছেলে, তেমন আমারও তো ভাইপো। আর সুখ দুঃখ ভাগ করে নেওয়া কিন্তু আমাদের বংশের রীতি ভাইজান। এই খুশির সময় আমরা আমাদের দায়িত্ব, আমাদের খরচা সব ভাগ করে নেব। আজ আপনার প্রয়োজন, তাই আমি আপনাকে সাহায্য করছি। কাল যখন আমাদের আলীর বিয়ে হবে, তখন কি আর আপনি চুপচাপ থাকবেন? তখন আপনি যতটা পারবেন ততটা সাহায্য তো আপনিও আমাকে করবেন, তাই না? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। সেলিম, আমার ভাই, ধন্যবাদ। এখন এখন আমার কোনো ব্যাপারে চিন্তা রইল না। আমার ভাই আমার পাশে আছে। মূলচাঁদ মশাই, আগে সাই। মূলচাঁদ মশাই, আপনি তো খুব ভালো মানুষ, সকলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন আপনি। এমনকি যখনই আপনার ঘরে ভিক্ষা চাইতে আসি, আপনি কখনো আমায় খালি হাতে ফেরান না, সবসময় ভিক্ষা দেন। তাহলে আজ কেন আপনি ওর উপর বিরক্ত? কেন ওর উপর রেগে আছেন আপনি? সাই, এই ছেলেটা আমাকে গত 2 মাস ধরে বিরক্ত করছে। তার মানে এটাই যে ওর সত্যিই কাজের প্রয়োজন আছে, কাজের জন্য খুব চিন্তিত। ঈশ্বরের কৃপায় আপনার ভালোই কাজ চলছে। আপনি আর একজনকে যদি কাজ দেন, তাহলে আপনার লাভই হবে, কোনো ক্ষতি হবে না আপনার। আর যার কাজের খুব প্রয়োজন বা কোনো কর্মহীনকে যদি কাজ দেন, তাহলে ঈশ্বরও আপনাকে আশীর্বাদ দেবেন, উনি খুশি হবেন। মনে রাখবেন, যার যেমন নিয়তি তার সঙ্গে তেমনই ঘটবে। সাই, আমি আপনার কথার সঙ্গে একদমই একমত। এই ছেলেটা আমার এখানেই কাজ করত, তারপর হঠাৎ ছেড়ে আমার এক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কাজ করতে শুরু করলো। আমি একটা বড় কাজ পেয়েছিলাম, যেটা এর জন্যই আমি সম্পূর্ণ করতে পারিনি, কেননা শেষ মুহূর্তে এ আমাকে ঠকিয়ে চলে গিয়েছিল। কারণ এ জানতো যে কাজটা আমি করতে যাচ্ছি তার জন্য আমি এর উপরে নির্ভরশীল। এর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে সাই। আপনি তো জানেন সাই, একবার গ্রাহক চলে গেলে আর ফেরত আসে না। কাজটা খুবই বড় ছিল, যদি ওটা করতে পারতাম তাহলে আরো কাজ পাওয়া যেত, কিন্তু সব এর জন্যই হয়েছে। আর এখন কাজ চলে গেছে তো তাই আমার কাছে ফিরে এসেছে। সাই, আপনি বলুন, এখন যদি আমি এই ছেলেটাকে আমার কাজে রাখি তাহলে কেন রাখবো? যার জিভে গরম দুধে ছ্যাঁকা লেগেছে সে ঘোল ও ফুঁ দিয়ে খায়। আমি এই ভুল দ্বিতীয়বার করতে চাই না। না,
আমি কিচ্ছু শুনতে চাই না রত্নাকর মশাই, কিচ্ছু না। আপনার কোনো পরিকল্পনাতে না আমার কোনো আগ্রহ আছে, আর না আমি নিজে তার অংশ হতে চাই। কুলকার্ণী সরকার, শুধু শেষবারের মতন আমার কথাটা শুনুন। দেখুন, আমার বাবা এটা বলতেন যে ব্যবসার একটা নিয়ম আছে, সামনে যে থাকে তার কথা না শুনে বা তার প্রস্তাব পুরোপুরি না জেনে সেটাতে হ্যাঁ না বলা উচিত নয়। আর এমনিতেও আমি আপনাকে কিছু করতে বলছি না, যা করবার আমি করব। আর যদি এইবার অসফল হই, তাহলে আমার এই মুখ আপনাকে আর কোনোদিন দেখাবো না। শুধুমাত্র এইটুকু জেনে রাখুন, যেটা করতে চলেছি তাতে আপনারই ভালো হবে। আপনি আপনার বাবার গল্প আপনার নিজের কাছেই রাখুন। হ্যাঁ, আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার। কুলকার্ণী সরকার, আপনার রাগ একেবারে যুক্তিসঙ্গত। ভালোভাবেই বুঝতে পারছি যে আপনার রাগ কেন হচ্ছে, কিন্তু যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে একটা শেষ সুযোগ আমি অবশ্যই দিতাম। একটু ভাবুন, আমি আপনার কাছে কি চাইছি, শুধু একটা সুযোগ। আর যদি আপনি আমায় এই সুযোগটা দিয়ে দেন, তবে খুব তাড়াতাড়ি আপনি আরো একটা গ্রামের রাজা হয়ে যাবেন। হরি ওম। এখন 3টে গ্রাম দেখছি একটা গ্রাম হয়ে গেল। কিন্তু রত্নাকর রাও, খেলাটা এখন আপনার হাতের বাইরে বেরিয়ে গেছে। এমন মিথ্যে প্রলোভন অনেকবার দেখিয়েছেন আপনি আমাকে, কিন্তু এবারের পার্থক্য হলো এটাই যে এবার আর আমি আপনার প্রলোভনে পা দেব না। এটা মিথ্যে প্রলোভন নয় কুলকার্ণী সরকার। আমি নিজে গভর্নর সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি রাজি হয়ে গেছেন। শুধু ওখান থেকে স্বীকৃতিপত্রটা আসার অপেক্ষা। কি চান আপনি আমার থেকে? অনুমতি। শিরডিতে কৃষকদের মধ্যে একটি প্রতিযোগিতা আয়োজন করবার অনুমতি চাইছি আমি। দেখুন, সমস্ত কথা আমি বিস্তারিতভাবে বোঝাতেই পারি, কিন্তু সময় একটু কম আছে। যদি আপনার অনুমতি শীঘ্র পাওয়া যায়, তাহলে হাট বাজার বন্ধ হওয়ার আগেই আমি নন্দলালকে কাজে লাগিয়ে দেব। শুধু একটু ভরসা রাখুন আমার ওপর। দিলাম, অনুমতি দিলাম। ধন্যবাদ সরকার। তুমি এমনটা কেন করেছো? শাইন, আমিও তো মানুষ, আমি ভুল করে ফেলেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল। শেঠজির প্রতিদ্বন্দ্বীরও জামা কাপড়ের ব্যবসা, কিন্তু অতটা বড় নয়। উনি উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন আর আমাকে ওনার কাছে কাজ করতে বলতেন। আমি সব সময় না বলেছি, কারণ কারণ আমি যা কিছু শিখেছি, যা কিছু, তা শেঠজির কাছ থেকেই শিখেছি। আমি ছোটবেলা থেকে ওনার কাছে কাজ করেছি। আমার সম্পূর্ণ নিষ্ঠা ওনার প্রতিই ছিল। কিন্তু একদিন ওনার
প্রতিদ্বন্দ্বী আমার কাছে এমন একটা প্রস্তাব রাখলো যে আমি না বলতে পারলাম না। শেঠজি আমাকে যত টাকা বেতন দিতেন তার থেকে 3 গুণ বেশি বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন উনি আমায়। আর আমি লোভে পড়ে গেছিলাম, আমি লোভী হয়ে উঠেছিলাম। আমি একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। যদি আমি এতগুলো টাকা পেয়ে যাই তাহলে আমি এটা করব সেটা করব এসবই ভেবেছিলাম। আর আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেঠজির কাছে কাজ ছেড়ে দেব। উনি আমাকে আটকে ছিলেন, অনেকবার বুঝিয়েছিলেন যে ওই লোকটা আমাকে মিথ্যে বলছে, কিন্তু আমি শেঠজির একটাও কথা শুনিনি। উল্টে ওনার সাথে ঝগড়া করে ওনার কাজ অসম্পূর্ণ রেখে দিয়েই আমি ওনার প্রতিদ্বন্দ্বীর সাথে কাজ করতে শুরু করে দিয়েছিলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.